তাহলে আমাকে সবাইকে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করতে হবে, এটাও আমার সংবিধানের একটা নির্দিষ্ট নির্দেশ। বিজ্ঞান কেন? যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। হে পিতা, আমাকে সেই জায়গায় নিয়ে যাও। আচার নয়, বিচার। বিচার মানেই তর্ক, তর্ক মানেই বিজ্ঞান। যা বিভিন্ন যুক্তি তর্কের মধ্য দিয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায়, সেটাই বিজ্ঞান। জল মানে H2O, এটা বৈজ্ঞানিক প্রক্রিয়া। এটা আজকে এখানে যেমন সত্য, তেমন আফ্রিকার জঙ্গলেও সত্য। সন্তান জন্মের প্রক্রিয়া এখানে যেমন সত্য, তেমন পৃথিবীর যে কোনো প্রান্তেই সত্য। জীববিজ্ঞান, বিজ্ঞান। এই যে বৈজ্ঞানিক বিশ্লেষণাত্মক চিন্তার মধ্য দিয়ে আমি যদি এগোতে পারি, তাহলে একটা দেশ এগোয়। এবং সেটা কি করে সম্ভব? সেটা আমাদের ওই প্রিএম্বলে বলা আছেন, যেটা পরবর্তীকালে ফান্ডামেন্টাল রাইটসে বিধৃত করা হলো, প্রত্যেকের অধিকারকে রক্ষা করতে হবে। মাইনরিটি শুধুমাত্র ধর্ম নয়, মাইনরিটি ভাষা, কৃষ্টি, এই সবকে রক্ষা করতে হবে। তুমি বাড়ির গার্জিয়ান হয়েছ, তুমি শুধুমাত্র বড় ছেলেকেই একটু যত্ন করবে আর ছোটটা দুর্যা করবে, তা তো হতে পারে না। সরকার তো হচ্ছে অভিভাবক। যে সরকারকে আমরা নির্বাচিত করব, সেই সরকারকে এই সাংবিধানিক লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা কি আজও ইকোনমিক জাস্টিস পেয়েছি? সোশ্যাল জাস্টিস? দুদিন আগে আমি দেখলাম উড়িষ্যাতে একজন দলিতকে ধরে মাথা কামিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কেন? সে ব্রাহ্মণ মেয়ের সঙ্গে তার প্রেম হচ্ছিল। প্রেমের ক্ষেত্রেও দলিত এবং ব্রাহ্মণ। এটা তো ভারতবর্ষে এইরকম ব্যভিচার মানুষের হয়তো গোপনও ছিল, কিন্তু চাপা ছিল সামাজিক চাপে। আজকে সামাজিক চাপটা, প্রশাসনিক চাপটা নেই, তাই এগুলো বেরিয়ে আসছে। আমার দেশে একজনের ফ্রিজের ভেতরে গরুর মাংস আছে, সেই জন্য তাকে পিটিয়ে মারা হচ্ছে। তো সংবিধানের প্রাসঙ্গিকতা কি কমে গেল নাকি, না বাড়ল? সংবিধান তো আমাকে অধিকার দিয়েছে প্রত্যেকের নিজস্ব ধর্মাচরণ, নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভাষা, তাকে রক্ষা করতে হবে। তার সেটা কার্যকর করার অধিকার আছে। তবে প্রাসঙ্গিকতা থাকছে। আজকে ভারতবর্ষের যে সম্পদ, সেই সম্পদের অধিকাংশ রয়েছে কিছু লোকের হাতে, আর অধিকাংশ ভারতবাসী ভিক্ষান্নর উপর নির্ভর করছে। আমার শব্দটা মাফ করবেন, কিন্তু ঘটনা এটা। তা না হলে সরকারদের এই সমস্ত প্রকল্পের দরকার কি? সরকার তো প্রাথমিকভাবে দায়িত্ব নিয়ে একেবারে উচ্চ স্তর পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করবে, বাধ্যতামূলক করবে এবং মানুষের স্বাস্থ্যের গ্যারেন্টি দেবে। এটা তো সরকারের কাজ। সেটা সরকার করতে পারছে না। বিভিন্ন রাজ্যে বাহিন প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন 80 কোটি মানুষকে বিনা পয়সায় খাবার দিচ্ছি। এটা সংবিধান বিরোধিতা। সংবিধানের প্রাসঙ্গিকতা এই জন্যেই আরও বেশি বেশি করে আমাদের কাছে প্রয়োজন চিন্তাভাবনা করার, যে আমরা সংবিধানের মূল যে ধারা, তার এক বিন্দু কার্যকর করতে পারিনি। আমার পাশের দেশ তো চীন করে ফেলেছে। চীনের বাচ্চা, আমি একটা যা আলোচনায় বলেছিলাম যে চীনে যা গণতন্ত্র আছে ভারতবর্ষে নেই। এই রে করে উঠছে সব। আনলেন চীনের বাচ্চা ছেলেরা, তারা AI বার করে নিয়েছে, আমেরিকাকে টক্কর দিচ্ছে। তারা কি করলো? তাদের কাজ করার স্বাধীনতা আছে, এবং কাজ করবার জন্য যা যা উপকরণ প্রয়োজন সরকার তার গ্যারেন্টি সৃষ্টি করছে। তাই চীনের বাচ্চা AI করছে। তাহলে গণতন্ত্র তো সেটাই। গণতন্ত্র মানে কি শুধু এই যে আপনি ভোট দিতে যাবেন, আপনাকে আটকে রেখে আপনার ভোটটা আমি দিয়ে দেবো? যেটা চালু করেছে বিজেপি, পশ্চিমবঙ্গে তৃণমূল থেকে শিখেছে এগুলো ওরা। আমি যতক্ষণ না
সামাজিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করতে পারছি, ততক্ষণ সংবিধানের প্রাসঙ্গিকতা থাকবে, এবং সেটা থাকবে যতক্ষণ না সমাজতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে। এটাও আমার কথা নয়। এই প্রসঙ্গটা ওঠে যখন ওই অবজেক্টিভ রেজলিউশন পণ্ডিত জওহরলাল নেহরু আলোচনা করছেন, তখন তার বিরোধীরা আলোচনা করতে গেলে তখন তিনি বলেছেন, কীরকম ডেমোক্রেসি তুমি চাও? তো বলছে, আমি চাই কমপ্লিট ডেমোক্রেসি, দ্যাট ইজ সোশ্যালিজম। অবজেক্টিভ রেজলিউশনটা আপনারা সুযোগ পেলে পড়ে দেবেন। তো যতক্ষণ না সেখানে আমরা উত্তীর্ণ হতে পারছি, ততক্ষণ আমার সংবিধানকে আমি অপ্রাসঙ্গিক বলবো কি করে? কি হচ্ছে আপনার রাজ্যে, কি হচ্ছে আমার রাজ্যে, কি হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে? মানুষের মধ্যে ঐক্য তৈরি করা আমার সাংবিধানিক দায়িত্ব। আমি ঐক্য তৈরি না করে বিভাজন তৈরি করছি। আজকে এমন বিভাজন তৈরি হয়েছে যে বাংলায় কথা বলছে, অন্য রাজ্যে কাজ করতে গিয়ে তার উপর সরাসরি আক্রমণ হচ্ছে। এতক্ষণ আমি মোবাইলে দেখছিলাম, তাদের প্রকৃতপক্ষে বন্দি করে রাখা হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। আর কি চলছে? সামাজিক ন্যায়। আপনি যে সাধারণভাবে একটা ভোট দিয়ে প্রজাতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত করবেন, আপনার প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য পরিকল্পনা চলছে। বিহারে যে চলছে ভোটার লিস্ট তৈরির প্রক্রিয়া, তাতে কারা বাদ যাচ্ছে জানেন? উচ্চ বর্ণের কেউ বাদ যাবে না। তার কারণ তারা ধারাবাহিকভাবে সুযোগ সুবিধা পেয়ে এসে নিজেদের নথিটুকু রেখেছে। আর যে মানুষটা প্রতি বছর বন্যায় ঘরছাড়া হয়ে যায়, যে মানুষটা খরায় এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যায় বাঁচবার জন্য, সেই মানুষটা কি নথি নিয়ে বসে আছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার ডিগ্রির নথি দেখাতে পাচ্ছেন না, আর তিনি চান ভারতবর্ষের কৃষক শ্রমিক তারা তার ঠাকুরদার জন্মের নথি দেখাবে। কিন্তু অবাস্তব মনে হচ্ছে। এগুলো কার্যকর করছে। কার্যকর করছে কেন? যে এই মানুষেরা ভোট দিলে পরে তারা ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিসে চিন্তা করে ভোট দেবে যে আমি কি পেয়েছি। এই সরকার, ভারতবর্ষের সরকার আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, ভারতবর্ষের সরকারের প্রতিশ্রুতিটা কোত্থেকে দিয়েছিল? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রতিশ্রুতি এটা, যে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইয়ের আমাদের চূড়ান্ত পরিণতি, আমরা সমাজতন্ত্র চাই, তাকে লক্ষ্য রেখে বাস্তবায়িত করার পরিকল্পনা। সেটা তো হয়নি। সেজন্যেই প্রাসঙ্গিকতা আছে। আর দীর্ঘ বক্তৃতা করব না, অনেকক্ষণ বক্তৃতা হয়েছে। প্রাসঙ্গিকতা থাকবে। আমাদের দায় এই সংবিধানের মূল লক্ষ্যকে উপলব্ধি করে তাকে কার্যকর করার জন্য চাপ সৃষ্টি করা। এই চাপটা কিভাবে সৃষ্টি হবে? ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে। আপনি যদি বসে থাকেন যে আপনার সব কিছু হয়ে যাবে, আমি এসে করে দেবো, যদা যদা এই ধর্মসং, ঠিক বসে থাকো, ঘুমিয়ে থাকো, যখন বিপদ হবে আমি টুকুস করে আকাশ থেকে পড়ব, এই চিন্তা ভাবনা গণতন্ত্র বিরোধী। আমি জানি না যারা এসব বিশ্বাস করেন আমার উপর আক্রমণ করবেন, কিনা করতে পারেন, কিন্তু বিশ্লেষণ করে দেখবেন আমি যা বললাম সেটা হয়তো অনেক বেশি গ্রহণযোগ্য হবে। আমাকে করতে হবে। এই সংবিধানটা আমরা পেয়েছি, আমার বাপ ঠাকুরদা লড়াই করেছে। বাপ ঠাকুরদা রেখে দেওয়া 3 কাঠা জমির জন্য ভাইয়েরা যদি লাঠালাঠি করতে পারে, তো বাপ ঠাকুরদা রেখে দেওয়া ভারতবর্ষের সংবিধান যা দেশটাকে তৈরি করবে, তাকে রক্ষার জন্য কেন আমরা লাঠি নিয়ে দাঁড়াবো না? কিন্তু ভাবতে হবে নিজেদের। এটা কমিউনিস্ট পার্টির কাজ নয় একা, এটা বামপন্থীদের কাজ নয়, এটা প্রত্যেকটা ভারতবাসীর নৈতিক দায়বদ্ধতা তার পিতৃপুরুষের প্রতি, যারা সংবিধান তৈরি করার জন্য দেহদান করেছিলেন, বলিদান করেছিলেন নিজেদের। দায়টা ওই ছোট্ট ছেলে ক্ষুদিরামের পর, 17 বছর বয়স, ফাঁসিতে হাসতে হাসতে চলে গেল। কি চেয়েছিল, কি ভেবেছিল সে? 19 বছরের ভগৎ সিং, সে কি চেয়েছে? এটাই চেয়েছে যে ভারতবর্ষ একটা স্বয়ংসম্পূর্ণ স্বাধীন সার্বভৌম দেশ হবে, যেখানে দেশের মানুষ তারা প্রত্যেকে নিজের অধিকার নিয়ে মানুষের জীবন যাপন করতে পারবে। শুধুমাত্র বেঁচে থাকা মানুষের জীবনযাপন নয়। এই তো জজেরাই বলেছেন, সুপ্রিম কোর্টই বলেছে যে মিয়ার অ্যানিমাল এক্সিস্টেন্স ইজ নো রাইট টু লাইফ, লাইফ ইজ সামথিং এলস, আরো উঁচু। সেটাকে রক্ষা করতে হবে। সেটা যদি করতে পারেন তাহলে নিশ্চয়ই আমরা সংবিধানকে বাঁচাতে পারবো, আমাদের বাঁচাতে পারবো।